দেখুন, আমরা এখানে কোনো রাজনৈতিক ভবিষ্যদ্বাণী করতে বসিনি, বরং এটাকে একটা নির্বাচনী এলাকার হেলথ চেকআপ বলতে পারেন। আমাদের উদ্দেশ্য কোনো দলের পক্ষে বা বিপক্ষে কথা বলা নয়। আমরা শুধু ডেটা আর ফিল্ড রিপোর্টের উপর ভিত্তি করে বুঝতে চাই যে একটা সিস্টেম আসলে কিভাবে কাজ করছে, মানে সেই ব্যবস্থাগুলো যেগুলো হাওড়া মধ্যের সাধারণ মানুষের জীবনকে প্রতিদিন সরাসরি প্রভাবিত করে। তো আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্র। আমরা এই সংকীর্ণ ভৌগোলিক এলাকাতেই আমাদের পুরো বিশ্লেষণ সীমাবদ্ধ রাখব। কারণটা খুব সহজ। এখানকার রাজনৈতিক বা সামাজিক পরিবর্তনগুলো প্রায়শই পুরো রাজ্যের ট্রেন্ড বুঝতে আমাদের সাহায্য করে। বলা যেতে পারে হাওড়া মধ্য এক অর্থে পশ্চিমবঙ্গের নারীর স্পন্দন বোঝার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। চলুন এক ঝালকে দেখে নিই আমাদের আলোচনার রোডম্যাপটা। আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে বুঝব হাওড়ার বাস্তব পরিস্থিতি, তারপর নির্বাচনী সংখ্যার মধ্যে আসল সংকেতগুলো খোঁজার চেষ্টা করব, এরপর ফলাফলের কারণগুলো ব্যবচ্ছেদ করে সবশেষে একটা উন্নত শাসনের রূপরেখা বা ব্লুপ্রিন্ট তৈরির দিকে যাব। প্রত্যেকটা ধাপ কিন্তু একে অপরের সাথে যুক্ত। যে কোনো বিশ্লেষণ তো শুরু করতে হয় একদম গোড়া থেকে, তাই না? মানে তার ভিত্তি থেকে। চলুন আমরাও এই নির্বাচনী এলাকার মূল ভিত্তি, মানে এখানকার মানুষ, তাদের জীবনযাপন আর দৈনন্দিন বাস্তবতা দিয়ে শুরু করি। কারণ দিনের শেষে রাজনীতি তো এই মানুষগুলোকে নিয়েই। হাওড়া মধ্যে জনসংখ্যার গঠনটা যদি দেখেন, বেশ জটিল। এখানে প্রায় ৭৩% হিন্দু আর ২৬% মুসলিম সম্প্রদায়ের বাস। এর মধ্যে আবার ১৫% মানুষ তপশিলি জাতির অন্তর্ভুক্ত। এই সংখ্যাগুলো কিন্তু শুধু খাতায় কলমের পরিসংখ্যান নয়, এগুলো এক একটা সম্প্রদায়কে বোঝায়, যাদের নিজস্ব ইতিহাস আছে, উদ্বেগ আছে, আকাঙ্ক্ষা আছে। আর এই সবকিছুই এখানকার রাজনৈতিক সমীকরণকে প্রতিনিয়ত প্রভাবিত করে চলেছে। এখানকার মানুষের জীবনযাত্রায় একটা অদ্ভুত বৈপরীত্য আছে। একদিকে যেমন রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো, যা ব্যবসা বাণিজ্যের জন্য সুবিধাজনক, কিন্তু ঠিক তার উল্টো দিকে বর্ষা এলেই মারাত্মক বন্যার ঝুঁকি এখানকার জীবনকে একেবারে বিপর্যস্ত করে তোলে। তার সাথে যোগ হয়েছে তরুণদের মধ্যে ব্যাপক বেকারত্ব আর লাগাম ছাড়া মুদ্রাস্ফীতি, মানে চালের মতো সাধারণ জিনিসের দামও আকাশছোঁয়া। এই অর্থনৈতিক চাপগুলোই কিন্তু ঠিক করে দেয় ভোটাররা আসলে কি চাইছেন। আচ্ছা, মাটির কথা তো হলো, এবার চলুন একটু সংখ্যার জগতে ঢোকা যাক। নির্বাচনী ডেটা হলো একটা এলাকার রাজনৈতিক স্বাস্থ্যের ভাইটাল সায়েন্সের মতো। এই সংখ্যাগুলোর মধ্যে যে প্রবণতাগুলো লুকিয়ে আছে, সেগুলো আমাদের বুঝতে সাহায্য করবে যে হাওড়া মধ্যের মানুষ আসলে কি বার্তা দিতে চাইছেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের দিকে তাকান। বিজেপির ভোট শেয়ার ছিল মাত্র 3.7%, মানে প্রায় কিছুই না। অথচ মাত্র ৫ বছরের মধ্যে ২০২১-এ সেই ভোট শেয়ার প্রায় ১০ গুণ বেড়ে গিয়ে দাঁড়াল ৩৩.৩%। তৃণমূলের ভোট কিছুটা কমলেও প্রধান বিরোধী শক্তির এই যে নাটকীয় উত্থান, এটা কিন্তু এখানকার রাজনৈতিক হাওয়া বদলের একটা অত্যন্ত স্পষ্ট ইঙ্গিত। এই বদলটা আরও পরিষ্কারভাবে ধরা পড়ছে লোকসভার নির্বাচনের ফলাফলে। ২০১৯ সালে তৃণমূল বিজেপির থেকে ৮.৫% এগিয়েছিল, কিন্তু মাত্র ৫ বছর পর, মানে এই ২০২৪-এ প্রধান প্রতিপক্ষ আর বিজেপি নয় বরং সিপিএম, আর ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র ০.৭%। এর মানে কি দাঁড়ালো? বিরোধী ভোট এক জায়গায় আসছে না, বরং ভেঙে যাচ্ছে। এটা ক্ষমতাসীন দলের জন্য সাময়িক স্বস্তির কারণ হতে পারে, কিন্তু তাদের জনপ্রিয়তা যে কমছে, এটাও একটা খুব বড় সংকেত। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন? এত রাজনৈতিক ওঠাপড়ার মধ্যেও ভোটারদের ভোট দেওয়ার হার কিন্তু প্রায় ৭৪%ই স্থিতিশীল রয়েছে। এর মানে কি? এর মানে হলো দলে দলে নতুন ভোটার এসে ভোটের ছবিটা বদলে দিচ্ছেন না, বরং পুরনো প্রতিষ্ঠিত ভোটাররাই এক দল থেকে অন্য দলে তাদের সমর্থন পাল্টাচ্ছেন। এই ভোটারদের আনুগত্যের পরিবর্তন, এটাই হলো এখানকার রাজনীতির মূল চালিকা শক্তি। সংখ্যাগুলো আমাদের বলে দেয় কি হয়েছে, কিন্তু কেন হয়েছে সেটা বলে না। সেই কেনর উত্তর খুঁজতে এবার আমরা রোগ নির্ণয়ের পর্যায়ে ঢুকব। ডেটার এক একটা স্তর সরিয়ে আমরা সেই সব মূল সমস্যাগুলো খুঁজে বের করার চেষ্টা করব, যা ভোটারদের এই আচরণের পেছনে কাজ করছে। জনগণের অসন্তোষের গভীরে গেলে আমরা কয়েকটা বড় কারণ দেখতে পাই, যেমন কাটমানি বা তুলাবাজির ব্যাপক অভিযোগ মানুষের আস্থায় একটা বড় ধাক্কা দিয়েছে। তার সাথে শিক্ষক নিয়োগের দুর্নীতি, এটা শিক্ষিত মধ্যবিত্ত আর তরুণদের ভীষণভাবে হতাশ করেছে।
ব্যাপক বেকারত্ব সেই হতাশাকে আরও উস্কে দিয়েছে। ভোটের পরের হিংসার ভয় মানুষের মনে একটা নিরাপত্তাহীনতার জন্ম দিয়েছে। আর একটা ধারণা তৈরি হয়েছে যে নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে হয়তো বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যা বাকিদের মধ্যে একটা ক্ষোভ তৈরি করেছে। ক্ষমতাসীন প্রার্থীর অবস্থানটা যদি আমরা নিরপেক্ষভাবে দেখি, তাহলে একদিকে যেমন 3 বারের বিধায়ক হিসেবে তার একটা শক্তিশালী নেটওয়ার্ক আছে, তেমনি অন্যদিকে অনেকেই তাকে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন বলে মনে করেন। রাজ্য জুড়ে দুর্নীতির অভিযোগ আর স্থানীয় সিন্ডিকেটের প্রভাব তার ভাবমূর্তিকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করেছে। দেখুন, আমাদের সংবিধান প্রত্যেক নাগরিককে মর্যাদার সাথে বাঁচার অধিকার দেয়। যখন শাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে, তখন সেই মর্যাদা কোথাও গিয়ে আহত হয়। মানুষের সাথে একটা দায়িত্বশীল সংবাদ বা কথাবার্তা বলাই তো আস্থা তৈরির প্রথম ধাপ, যা এখানে বেশ দুর্বল বলে মনে হচ্ছে। আমাদের চাল খারাপ আর রেশন কার্ড জাল। আমাদের ফিল্ড টিম যখন সমীক্ষা চালাচ্ছিল, এই একটা কথাই তারা বারবার শুনেছেন। এই একটা বাক্য 1000টা ডেটা পয়েন্টের চেয়েও অনেক বেশি কিছু বলে দেয়। এটা শুধু একটা অভিযোগ নয়, এটা একটা ব্যবস্থার উপর মানুষের গভীর হতাশা আর বিশ্বাসভঙ্গের প্রতীক। আর এই কথাটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমাদের গ্রিভান্স হিট ম্যাপ পরিষ্কার দেখাচ্ছে যে এই হতাশাটা ব্যাপক। জাতীয় সড়কের কাজ শেষ হতে দেরি হওয়া, রেশন বিতরণের স্বজনপোষণ আর অল্প বৃষ্টিতেই জল জমে যাওয়ার মতো সমস্যাগুলোই হল সেই ঘর্ষণবিন্দু বা ফ্রিকশন পয়েন্টস, যা সাধারণ মানুষের জীবনকে প্রতিদিন কঠিন করে তুলছে আর তাদের ক্ষোভকে বাড়িয়ে দিচ্ছে। তো রোগ নির্ণয় তো হল, এবার প্রেসক্রিপশনের পালা। শুধু সমস্যাগুলো চিহ্নিত করলেই তো হবে না, সমাধানের একটা স্পষ্ট পথও দেখাতে হবে। তাই এখন আমরা একটা কৌশলগত কাঠামোর কথা বলবো, যার মাধ্যমে যে কোনো জনপ্রতিনিধি এই সমস্যাগুলো সমাধান করে মানুষের আস্থা আবার ফিরিয়ে আনার চেষ্টা করতে পারেন। আমরা এটাকে বলছি চতুর্মুখ মতবাদ, মানে একটা 4 স্তরীয় কৌশল। প্রথম হল শিবরূপ, যা আগ্রাসনের প্রতীক, মানে দুর্নীতি আর অপরাধী সিন্ডিকেটের ওপর কঠোর এবং দৃশ্যমান আক্রমণ। দ্বিতীয় বিষ্ণুরূপ, যা স্থিতিশীলতার প্রতীক, অর্থাৎ আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা আর সমস্ত নাগরিকের স্বার্থ রক্ষা করার প্রতিশ্রুতি। তৃতীয় ব্রহ্মারূপ, যা সৃষ্টির প্রতীক, মানে আইটি হাব বা নতুন শিল্প পার্কের মতো প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতের আশা তৈরি করা। আর চতুর্থ দুর্গারূপ, যা সুরক্ষার প্রতীক, অর্থাৎ নারী ও পরিবারের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। এই কৌশলকে বাস্তবে রূপ দিতে কিছু বড় মাপের উন্নয়ন প্রকল্প দরকার। এগুলোকে শুধু ভোটের প্রতিশ্রুতি হিসেবে দেখলে চলবে না। এগুলো হলো জনগণের জন্য বিনিয়োগ, যার একটা স্পষ্ট রিটার্ন বা ROI আছে। যেমন ধরুন, 500 কোটি টাকার একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হলে প্রায় 20,000 নতুন চাকরি হতে পারে, বা 250 কোটি টাকা দিয়ে মেডিকেল কলেজের উন্নতি ঘটালে প্রায় 15 লক্ষ মানুষ ভালো স্বাস্থ্য পরিষেবা পাবেন। এগুলোই হল সুশাসনের আসল প্রমাণ, যা মানুষ চোখে দেখতে পায়। কিন্তু একটা ভালো পরিকল্পনা করে ফেললেই তো সবটা হয়ে যায় না। আসল চ্যালেঞ্জটা হলো মাঠে নেমে সেই কৌশলকে বাস্তবতার সাথে মিলিয়ে নেওয়া। কারণ রাজনীতি তো বইয়ের পাতায় হয় না, হয় রাস্তায়। তাই কৌশলকে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়াটা খুব জরুরি। একটা সফল অভিযানের জন্য অনেকগুলো জিনিস একসাথে কাজ করতে হয়। যেমন তৃণমূল স্তরে আসাম বা ত্রিপুরার মতো সফল মডেলগুলো থেকে শেখা, ডেটা ব্যবহার করে ঠিক ভোটারের কাছে পৌঁছানো, আর সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত তার সাথে ভুল তথ্যের মোকাবেলা করা। এখানে ভারতের নতুন ডেটা সুরক্ষা আইন বা ডিপিডিপি ফ্রেমওয়ার্কের কথাটাও মাথায় রাখা দরকার। ভোটারদের ডেটা ব্যবহার করার সময় তাদের গোপনীয়তা এবং সম্মতির প্রতি সম্পূর্ণ সম্মান জানানোটা শুধু একটা আইনি বাধ্যবাধকতা নয়, এটা একটা নৈতিক দায়িত্বও বটে। আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি এই পুরো বিশ্লেষণটাকে একটা মাত্র শব্দে বলতে হয়, তাহলে সেই শব্দটা হবে আস্থা বা বিশ্বাস। আমাদের আলোচনার মূল কথাই হল শাসন পরিষেবা আর নির্বাচকদের আস্থার মধ্যেকার সেই অদৃশ্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কটা। মনে রাখবেন, শাসনে আস্থাই একমাত্র মুদ্রা। টাকা, ক্ষমতা বা পরিকাঠামো দিয়ে হয়তো সাময়িকভাবে ভোট জেতা যায়, কিন্তু লম্বা দৌড়ের শাসন টিকে থাকে শুধুমাত্র বিশ্বাসের উপর। যখন সেই বিশ্বাস একবার ভেঙে যায়, তখন সবচেয়ে শক্তিশালী দুর্গ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এই সহজ সত্যিটাই আমাদের পুরো বিশ্লেষণের মূল ভিত। তাহলে শেষ প্রশ্নটা এটাই,
ডেটা নির্ভর স্বচ্ছ এবং দায়বদ্ধ শাসন ব্যবস্থা কি জনগণ এবং রাষ্ট্রের মধ্যেকার এই ভাঙা সম্পর্কটাকে আবার জোড়া লাগাতে পারবে? আমরা বিশ্বাস করি পারবে। সঠিক কৌশল আর সদিচ্ছা থাকলে অবশ্যই পারবে। If you want to become a people-centric leader and uplift your constituency, get in touch with blueprintstrategies.ai at mgr@blueprintstrategies.ai or call 08042041602. Purpose beyond politics.